আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 239 জনের মৃত্যু, শনাক্ত 15,271। 25 বছর করা হলো টিকা নেয়ার বয়স সীমা। ঢাকায় থাকা শ্রমিকদের দিয়ে কারখানা চালু রাখার দাবি, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে এফবিসিসিআই ও বিজিএমইএ নেতাদের বৈঠক। শিথিল হয়ে আসছে কঠোর বিধিনিষেধ, প্রশাসনের তৎপরতা উপেক্ষা করে রাজধানীতে ফিরছে মানুষ। বড়দের পাশাপাশি ছোটরাও আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে, শনাক্তে উত্তর সিটির 42টি ওয়ার্ডে বিনামূল্যে পরীক্ষা। টি-20 সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলীয় ক্রিকেট দল, জিম্বাবুয়ে থেকে ফিরেই হোটেলে উঠল টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনায় 24 ঘন্টায় মারা গেছেন আরও 239 জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা হলো 20,255 জন। আর একদিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা 15,271 জন। এদিকে করোনা ভাইরাসের টিকা গ্রহণের বয়সসীমা 25 নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, আগামী কয়েকদিন মৃত্যু হার আরও বাড়তে পারে। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশ, রোগীর চাপে নাজুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা। একদিনে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 239 জনের নাম। 24 ঘন্টা নতুন করে শনাক্ত হয়েছেন 15,271 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 12,26,253 জন। সরকার গঠিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্য ডক্টর আবু জামিল ফয়সালের মতে, বর্তমানে সংক্রমণের শীর্ষ চূড়ার দিকে অবস্থান করছে দেশ। তবে আগামী কয়েকদিন পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা তার। এখন 25 বছর বয়সের যদি 5টা ছেলে মেয়ে যদি একটা টিকা কেন্দ্রে যায়, আর তার বিপরীতে যদি 60 বছরের 2টা লোকও যায়, ওরা তো থাকবে লাইনের একদম শেষে। তো তারপরে তাহলে কি হবে? যে দেখা গেল যে 60 বছরের বুড়ো 2টা ওরা টিকাই পারলো না, ওই 25 বছরের ছেলেগুলা পেয়ে গেল। তো যাই হোক, আমি মনে করি যে এইখানেও আমাদের রোড ম্যাপ যেটা তৈরি হচ্ছে, তাড়াহুড়া না করে একটু চিন্তা ভাবনা করে করা উচিত। এদিকে করোনা টিকা গ্রহণে সর্বনিম্ন বয়সসীমা 30 নির্ধারণের কয়েকদিনের মাথায় আরও 5 বছর কমিয়েছে সরকার। টিকা নিবন্ধনের সরকারি সুরক্ষা অ্যাপসে দুপুর থেকেই টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স দেখানো হচ্ছে 25 বছর। তবে হুট করে বয়স কমানোয় টিকা ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি আরো একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কেননা আমরা যে পরিমাণ সংক্রমণটা হয়েছে ঈদের ছুটির মধ্যে এবং ছুটির আগে দিয়ে, এইটার এফেক্টটা পেতে আরো ওই যে সপ্তাহ 10 দিন 12 দিন পরে দেখা যায়। তো এইখানে আমাদের এই লকডাউনের কোনো এই সংক্রমণ প্রতিরোধ করার কোনো ভালো উপায় না। এইখানে সংক্রমণ প্রতিরোধ করার সবচেয়ে মৌলিক যে উপায়টা, সেটাই ব্যবহার করতে হবে। মৌলিক উপায় হইল আমাদের মাস্ক পরা, হাত ধোয়া। কিন্তু ভিড়ের মধ্যেও যদি 100% যদি মাস্ক পরা থাকে, তাহলে কিন্তু আমাদের আর কোন রকম চিন্তা থাকার কথা না। করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি বাড়ছে ডেঙ্গু প্রকোপও। আর এই দুই রোগের চিকিৎসা পদ্ধতি বিপরীতধর্মী হওয়ায় চিকিৎসক ও রোগীদের আরও সচেতনতার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনার নমুনা দিতে গিয়ে মারা গেছেন এক বৃদ্ধা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া জানান, করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে হোসনেহুর বেগম জেলা শহরের এক চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে পরীক্ষা করাতে বলেন। এরপরও তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তিনি করোনার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ফর্ম পূরণের পর নমুনা দেওয়ার আগেই তার মৃত্যু হয়। রোগীর চাপ কমছেই না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যা বাড়িয়েও কুলানো যাচ্ছে না। অক্সিজেন সরবরাহ ঠিক রাখা সহ চিকিৎসা সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে কর্তৃপক্ষ।
বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলাসহ গাজীপুর, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলার করোনায় রোগীদের চিকিৎসা সেবার ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ২১০টি সাধারণ শয্যা ও ১৩টি আইসিইউ সুবিধার এই হাসপাতালে প্রতিদিনই করোনার রোগীর ভিড় বাড়ছে। পরিস্থিতি সামলাতে বাড়ানো হয়েছে শয্যাও। রোগীর চাপ বেশি, এই রোগীর সেবাও ভালো দিতেছে। সেবা মোটামুটি ভালোই, আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমরা গাজীপুর থেকে আসছি। অনেক বেশি পেশেন্ট ভর্তি হতে এখন আসলে সবাইকে যতটা সম্ভব হয়তো বা দেওয়া সম্ভব হচ্ছে না, তবে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমাদের এই অতিরিক্ত রোগীর চাপ সামলানোর জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার, যেমন অক্সিজেন এবং অন্যান্য ওষুধ, সেটাকে মজুদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে অক্সিজেন সংকট মোকাবেলায় এগিয়ে এসেছেন অনেকে। অন্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান হাসপাতালের পরিচালক। ২৪ ঘন্টা সেবা আমরা দিয়ে যাচ্ছি, এগুলোর কোনো কমতি নেই। অর্থাৎ কোভিডের কারণে নন কোভিড পেশেন্ট এখানে অবহেলার কোনো সুযোগ নেই, এটা আমরা চালিয়ে যাচ্ছি। সার্বিক ইয়েতে আমরা বেশ একটা ভাইব্রেন্ট অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। করোনার সব ধরনের চিকিৎসার পাশাপাশি হাসপাতালটিতে দেয়া হচ্ছে টেলিমেডিসিন সেবাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লকডাউনের মধ্যে শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। প্রয়োজনে ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক শেষে তারা বলেন, কারখানা খুলে না দিলে অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে, বিশ্ব প্রতিযোগিতায় দেশ পিছিয়ে যাবে। সব শ্রমিককে টিকার আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। করোনার সংক্রমণ প্রতিরোধে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার। ভয়াবহ এ ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করতে সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ, যার অংশ হিসেবে বন্ধ রয়েছে দেশের সব শিল্প প্রতিষ্ঠান। লকডাউনে কারখানা খুলে দেওয়ার দাবি নিয়ে সচিবালয়ে আসেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ আর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের শীর্ষ নেতারা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ী নেতারা। পরে তারা বলেন, সারা পৃথিবীতে যখন খোলা, তখন দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকলে তা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক বাজার হারানোর একটা সম্ভাবনা আছে আমাদের, প্লাস আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলিও সাপ্লাই চেনে প্রবলেম হচ্ছে। যে সকল ইন্ডাস্ট্রিগুলিকে অলরেডি খুলছেন, ফুড ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, তাদের সাপ্লাই চেনে প্রবলেম হচ্ছে। ফুড ইন্ডাস্ট্রি তার র্যাপিংয়ের দরকার, তার কার্টুনের দরকার। তো এই অবস্থা তো আসলে ইন্ডাস্ট্রি এভাবে বন্ধ রাখা যায় না। ১ তারিখে কারখানা খুলে দেয়া হবে এমন এসএমএস গেছে অনেক পোশাক শ্রমিকের ফোনে। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি জানান, এটা তাদের পাঠানো না, সরকার যেদিন বলবে সেদিনই কারখানা খোলা হবে। ৩০,০০০-এর উপরে আমরা শ্রমিকদের টিকা দিয়েছি এবং শ্রমিকরা যখন শিল্পে থাকে, আমাদের ফ্যাক্টরিতে যখন থাকে, তখন তারা টিকা দিতে নিরাপদ ফিল করে, কারণ তারা যখন গ্রামে থাকে তখন তারা দিতে চায় না। সরকার যখন আমাদের খোলার অনুমতি দিবে তখন থেকেই আমাদের ফ্যাক্টরি খুলবে। তবে ব্যবসায়ী নেতাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সরকারের এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী আগস্টের ৫ তারিখ পর্যন্ত লকডাউন চলবেই। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর সড়কে দিনে দিনে বাড়ছে ব্যক্তিগত যানবাহন ও মানুষের চাপ। বেশিরভাগ মানুষই হাসপাতালমুখী, তবে যৌক্তিক কারণ দেখাতে না পারলে মামলা বা জরিমানাও গুনতে হচ্ছে তাদের। বরাবরের মতো নিজেদের কঠোর অবস্থানের কথাই জানায় আইনশৃঙ্খলা বাহিনী। কঠোর বিধিনিষেধের ৭ম দিন বৃহস্পতিবার সকালের রাজধানীর এলিফ্যান্ট রোডের চিত্র এটি। চেকপোস্টের যানজটে আটকে থাকা বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি অথবা রিক্সা, যা দেখে বোঝার কি উপায় চলাফেরার ক্ষেত্রে আছে কঠোর বিধিনিষেধ। কোনো না কোনো অজুহাতে বাইরে বের হয়েছেন তারা। লকডাউনের মধ্যে গাড়ি পাওয়া যায় না কোথাও, লকডাউনের মধ্যে আসা খুব কঠিন, এই জন্য আমার দুলাভাইয়ের সাথে নিয়ে আসছি। রাস্তায় জনসংখ্যা আগের চাইতে অনেক বেশি, পরিবহনের সংখ্যা, গণপরিবহন নেই, প্রাইভেট পরিবহনগুলো বেশি আছে, তবে জরুরি প্রয়োজনেতে বেশিরভাগ লোকজন বেরোচ্ছে। যাচাই বাছাই করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। 2 জন উঠছি দেখা। কত টাকার মামলা দিচ্ছে? 2000। প্রায়শই দেখতেছি যে মানুষ অযথা বের হচ্ছে এবং সরকারি যে নির্দেশনা, এই নির্দেশনাকে উপেক্ষা করে তারা বিভিন্ন ধরনের লেম এক্সকিউজ দেখিয়ে তারা বের হচ্ছে। রাজধানী জুড়ে চলমান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, উদ্দেশ্য মানুষের মাঝে সচেতনতা বাড়ানো। আমি জানতাম যে একজন যাওয়া যায় মোটরসাইকেলে, এখন তো দেখলাম যে যাওয়া যায় না। 300 টাকা মামলা দিছে। কত টাকা জরিমানা করছে, কেন করছে? 200 টাকা সরকারের অনুমতি না মানার জন্য।
তবে কঠোর বিধিনিষেধের শুরু থেকে এখন পর্যন্ত খোলা হয়নি কোনো শপিং মল বা মার্কেট। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। কঠোর বিধিনিষেধের মধ্যেই ঢাকা ফেরা মানুষের স্রোত যেন প্রতিদিনই বাড়ছে। প্রশাসনের বাধা ও নানা ঝক্কি ঝামেলা সহ্য করে রাজধানীর প্রবেশ মুখগুলো দিয়ে মানুষ ঢুকছেন কর্মের শহরে। আগতরা বলছেন ঢাকায় ফিরতেই হবে তাদের, তাই শত কষ্ট হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কাগজে কলমে ঈদের একদিন পর 23 জুলাই সকাল 6টা থেকে লকডাউন শুরু হওয়ার সাথে সাথে সারা দেশে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। এটি ঈদ পরবর্তী মানুষের রাজধানী ফেরার পথ বন্ধের উপায় হিসেবে দেখা হলেও বাস্তব চিত্র ভিন্ন। নানা প্রয়োজনে নানাভাবে মানুষ ফিরছেন রাজধানীতে। এই অটোতে আসতেছে, হাঁটে আসতেছে, এরকম করে আসতেছে আর কি। না আসলে চাকরি থাকবো না, চাকরি যাবে। কষ্ট হইলেও আসতে হয়েছে, কাজ আছে তাই। স্যার প্রতিদিন ফোন দিতেছে, বলতেছে চাকরি থাকবে না, মার্কেটিংয়ে চাকরি করি, এজন্য 2000 টাকা ভাড়া দিয়ে আসতে হইলো। গণপরিবহন বন্ধ থাকায় অনেক কষ্ট করে যে মানুষ ফিরছেন তা বলার অপেক্ষায় রাখে না। অটোতে আসছি, রিক্সা আসছি, এভাবে কষ্ট হয় প্রচুর, ভেঙে না কোথাও ধরেনি, সকাল আসছি তো গাড়ি ঘোড়া চলে না, কষ্ট তো হয় এভাবে আসা, অনেক টাকা ভাড়াও নেয়। ঢাকায় ঢুকতে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হবে, বিষয়টি সবার জানাই আছে। পুলিশ বলছে কারণ জিজ্ঞেস করে কেবল ঢুকতে দেওয়া হচ্ছে। মানুষ যারা হেঁটে আসতেছে তারা তো আসলে ঠেকানো যাচ্ছে না মানুষজনকে, ওপার থেকে মানুষজন হেঁটে আসতেছে, আর যেগুলো গাড়িতে করে আসতেছে সেগুলো আমরা অপ্রয়োজনীয় মনে হলে আমরা সেগুলো ঘুরাই দিচ্ছি সাইড দিয়ে। পণ্যবাহী যান ও জরুরি সেবায় নিয়োজিত গাড়ি কোনো বাধা ছাড়াই ঢুকতে পারছে রাজধানীতে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 194 জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের উল্লেখযোগ্য একটি অংশই শিশু। প্রতিদিন হাসপাতালগুলোতে এই রোগী বাড়ছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে গত 7 দিনে 37 জন ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে প্রিয় সন্তানের মরদেহ নিয়েও ফিরতে হচ্ছে মা বাবাকে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ঢাকা শিশু হাসপাতালে মারা যায় দক্ষিণ খিলগাঁওয়ের 7 বছরের প্রতিবন্ধী শিশু সাইফুল। তার লাশ হাসপাতাল থেকে বাসা নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন বাবা মা। হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকা শিশু হাসপাতালে অন্যান্য রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। শিশুর প্রচণ্ড জ্বর, বমি, পেট ব্যথা সহ ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে শিশুর স্বজনরা হাসপাতালে ছুটে আসছেন। 18 তারিখে আক্রান্ত হয়েছে ডেঙ্গু। 18 আক্রান্ত পর জ্বর আসছিল, তারপরে বমি, কালো বমি করছিল, বমির সাথে হালকা একটু ব্লাড গেছিল। ডাক্তার আসছে যখন দেখতে, আমি বলছি র্যাশ উঠে আর চুলকায় শরীরে, আর খাবার দাবার খায় না একবারে। তো স্যাররা বারবার স্যালাইন দিচ্ছে, স্যালাইন দেওয়ার পরে র্যাশটা আবার দেখি ভালো পর্যায়ে, আবার দেখি র্যাশ উঠতেছে। ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষও বেশ উদ্বিগ্ন। বলছেন জুন জুলাই মাসে এই রোগের প্রকোপ বেশ বেড়েছে। বাচ্চাদের ডেঙ্গু জ্বরে আক্রান্তের হারটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে এবং এটা আগস্ট সেপ্টেম্বর মাসে কি পর্যায়ে যাবে সেটা কিন্তু বলা মুশকিল, এই মুহূর্তে বলা মুশকিল। প্লেটলেট কাউন্ট কিন্তু 20,000-এর নিচে গেলে আমরা বলি যে আপনার ভর্তি করা প্রয়োজন। যদি 10,000 বা অনেক সময় 5,000 নিচে চলে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই তাদের আমরা টেক কেয়ার করি বেশি। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, যত্রতত্র পানি জমতে না দেওয়া এবং মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গু শনাক্তে 42টি ওয়ার্ডে বিনামূল্যে পরীক্ষা করার ব্যবস্থা চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গুর বাহক এডিস মশা নির্মূলে 10 দিনের চিরুনি অভিযানের তৃতীয় দিনেও বিভিন্ন জায়গায় লার্ভা পেয়েছে ডিএনসিসি। সকালে মগবাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে নগরবাসীর সহায়তা চান উত্তরের মেয়র। বলেন, কীটনাশকের চেয়ে মানুষের সচেতনতা বেশি জরুরি ডেঙ্গু থেকে বাঁচতে। এদিকে রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমণ। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও শতাধিক রোগী। আমাদের সিটি কর্পোরেশন থেকে 42টি ওয়ার্ডে আমরা ডেঙ্গু টেস্ট শুরু করেছি। আমরা বিনা পয়সায় আমাদের হটলাইন চালু করেছি। আমরা চেষ্টাটা অব্যাহত রাখব এবং আমাদের ক্যাম্পেইনটাকে আরও আমরা জোরদার করব। সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের চরম ব্যর্থতা ঢাকতেই মিথ্যাচারী এখন বিএনপির অবলম্বন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এটা একমাত্র আওয়ামী লীগই সরে জমিনে দেখাচ্ছে। অন্য কোনো দল আজকে ঘরে বসে লিপ সার্ভিস দেওয়া, ঘরে বসে প্রেস ব্রিফিং করা ছাড়া জনগণের পাশে স্বাস্থ্য সুরক্ষা অথবা ত্রাণ সামগ্রী নিয়ে কেউ দাঁড়ায়নি। অথচ সবাই শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন। বেসরকারি খাতে ঋণ বাড়ানো এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের উপর জোর দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার এই মুদ্রানীতি ঘোষণার খবর জানায় কেন্দ্রীয় ব্যাংক। গেল অর্থ বছর ব্যক্তি খাতের ঋণে মাত্র 8.5% প্রবৃদ্ধি হলেও নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ 14.8% বৃদ্ধির টার্গেট ধরা হয়েছে, যা দিয়ে মূল্যস্ফীতি 5.3% ধরে রাখার পাশাপাশি 7.2% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এই মুদ্রানীতিতে সরকারের লক্ষ্যমাত্রার আলোকে ৭৬,৫০০ কোটি টাকার ঋণ যোগান রাখা হয়েছে। লিখিত বক্তব্যে গভর্নর ফজলে কবির জানান, মহামারীর আতঙ্ক ও সংকট বিবেচনায় সতর্কতামূলক অবস্থান থেকে সম্প্রসারণ ও সংকুলানমুখী মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে, যা অর্থনীতিতে গতি সঞ্চার করবে। রাজধানীর লালমাটিয়ার মেহমানখানা দরিদ্র ক্ষুধার্ত মানুষের একবেলা পেট পুরে খাওয়ার ঠিকানা। চারিদিকে যখন কর্মহীন মানুষের দীর্ঘশ্বাস, তখন স্বেচ্ছাসেবী সংগঠন মেহমানখানা প্রতিদিন খাওয়াচ্ছে অসংখ্য মানুষকে। নানা জনের সহায়তায় একদল স্বেচ্ছাসেবী শ্রম দিচ্ছেন এই মানবিক কাজে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ছবি তুলেছেন আল মাসুম সবুজ। মেহমান আসবে, তাই চলছে রান্নার প্রস্তুতি। সবাই ব্যস্ত পুরোদমে। উৎসবমুখর পরিবেশে এই কর্মযজ্ঞ স্বেচ্ছাসেবায়। তবে এই মেহমানদারি হবে ফুটপাতে, আর মেহমানরা সবাই ক্ষুধার্ত ও নিরন্ন মানুষ। রাজধানীর লালমাটিয়া ডি ব্লকের ৪ নম্বর সড়কের এই আয়োজন আতিথেয়তা প্রতিদিনের। স্বেচ্ছাসেবী সংগঠন মেহমানখানার এই মহতী কাজ চলছে প্রায় ১.৫ বছর ধরে। করোনাকালীন ও লকডাউনে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে মেহমানখানার স্বেচ্ছাসেবীদের এই ব্যস্ততা। একটা আত্মতৃপ্তি পাই, যেটা কখনো কাউকে বলে প্রকাশ করানো বোঝানো যাবে না। কাজটাকে ভালো লাগে, আর লকডাউনের ভিতরে এক জায়গায় সময় দিতে পারে, আর এই পরিস্থিতিতে সময় দিতে পারে, আরও নিজেকে অনেক ভালো লাগে। আমি এখানে কাজ করতেছি ভলান্টিয়ার হিসাবে, কারণ যেহেতু বাসায় থাকতে হচ্ছে, বাসায় বসে থাকতেছি। যখন মেহমানখানায় কাউকে খাবার দেওয়া হয় তখন ওরা খুবই ওদের মুখে হাসিটা খুব ভালো লাগে। তখন প্রতিদিনই আমরা রান্না করি অনেক মানুষের, অনেক রিক্সাওয়ালা মামারা যখন এসে খেয়ে যখন বলে যে মামা আজকে খেয়ে অনেক উপকার হলো, আমার অনেক টাকা বেঁচে গেল, যে মামা আপনারা আল্লাহ আপনাদেরকে ভালো করুক, এই কথাগুলো শোনার পর না আসলে নিজেকে অনেক বড় মনে হয়। শুরুর গল্পটা একটু ভিন্ন। গেল বছর মার্চে করোনা শুরুর দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পশু পাখির খাবার দিতেন থিয়েটার কর্মী আসমা আক্তার লিজা। সেখান থেকেই ক্ষুধার্ত মানুষের জন্য খাবার ব্যবস্থার চিন্তা শুরু, যা এখনকার মেহমানখানা। পাখি, কুকুর, চড়ুই পাখি, কাক, এত কিছুর কথা আমি চিন্তা করলাম, মানুষের কথা আমার মাথায় আসলো না যে পথে থাকা বাচ্চারা, পথে থাকা মানুষ কি খাবে। খাবার রান্না করে করে সব জায়গায় নিয়ে যেতাম আর কি, রিক্সায় করে। আস্তে আস্তে এখানে শুরু হলো, লোকজন আসে, এখানে খায়। 100, 200, 300, 500, এখন 3000, 4000 মানুষ। এখন আমরা এক পাতিল করার জন্য যে কষ্ট হতো, এখন আমরা প্রতিদিন 4 পাতিল করি, আমাদের ওভাবে কষ্ট হয় না। প্রত্যেকটা মানুষ সবার জায়গা থেকে এগিয়ে এসছে। দুপুর থেকে শুরু হওয়া রান্না শেষ সন্ধ্যার দিকে, ততক্ষণে এসে গেছেন মেহমানরাও। রাস্তার দুই পাশের ফুটপাতেই বসার ব্যবস্থা তাদের। কেউ বা নিজের রিকশার ওপর, আবার অনেকেই একটু মুখ লুকিয়ে প্যাকেটে খাবার নিয়ে যাচ্ছেন বাসায়। যাদেরকে আসলে নোটিস করা যায় না, তারা একটু রাতের অন্ধকারে আসে, বক্সে করে নিয়ে যায়, তারা এখানে বসে খায়ও না।
নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদেরকে ওরা হাত পাততে পারে, মধ্যবিত্তরা কিন্তু হাতও পাততে পারে না। এদিনের আয়োজনে ছিল খিচুড়ি মাংস। মজাদার স্বাদের রান্না, পেট পুড়ে খাচ্ছেন সকলে। অকৃত্রিম তৃপ্তির ছাপ তাদের চোখে মুখে। মজা হয়েছে, কিন্তু একটু বেশি মজা হয়েছে, ভালো লাগতেছে আমার কাছে। এটা খাইলে আর বাসায় আমার যাওয়া লাগে না, এখানে খাইয়ে সুন্দর মতন কাজ করি। আমরা তো মনে করেন গরিব মানুষ, একবেলা ভাত খাইতে গেলে 50টা টাকা লাগে, তাই 50টা টাকা ভাই বাচ্চা যায়। রোজার মাসে যে ইফতারি খাইছি, এখানকার খিচুড়ি ভালো হয় দেখে এই জন্য আহি। আমরা বেলুন বেচি না, সারাদিন তো খাইতে পারি না, এই জায়গায় টাইম পাই খাইতে আসি। লকডাউনে কোনো কাম কাজ নেই, আপনারা না খাইলে আমরা না খাই মেরে দিতাম। সন্ধ্যা পেরিয়ে রাত আসে, কিন্তু তখনও থামে না মেহমান খানার মেহমানদারি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু না থাকায় গুলশানে মুনিয়ার আত্মহত্যার প্ররোচনা মামলায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের শুনানি হয়নি। গত 19 জুলাই আলোচিত এই মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান আনভিরকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ। চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করা হবে কিনা এ নিয়ে বৃহস্পতিবার 29 জুলাই শুনানির দিন ধার্য করা হয়। তবে লকডাউনে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় শুনানি করা সম্ভব হয়নি। পরবর্তীতে আদালত স্বাভাবিক হলে শুনানি হবে বলে জানিয়েছে আদালত। এদিকে বৃহস্পতিবার দুপুরে নারাজি আবেদন এবং বাদীর ব্যক্তিগত আইনজীবী দিয়ে মামলা পরিচালনার আবেদন নিয়ে হাজির হন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। সকল কার্যক্রম বন্ধ থাকায় এই দুটি আবেদনও গ্রহণ করেনি আদালত। চট্টগ্রামে অবশেষে গ্রেফতার হলো হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি কুলসুম, যার কারণে বিনা অপরাধে প্রায় 3 বছর জেলে থাকতে হয়েছিল নিরপরাধ মিনু আক্তারকে। কারাগার থেকে মুক্তির পর সড়ক দুর্ঘটনায় নিহত হন মিনু। বৃহস্পতিবার ভোরে নগরীর পতেঙ্গা এলাকা থেকে কুলসুমকে গ্রেফতার করে পুলিশ। মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে 2006 সালের 9 জুলাই চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকায় খুন হন পোশাক কর্মী কোহিনুর বেগম। পরে 2017 সালের 30 নভেম্বর মামলার রায়ে আসামি কুলসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সাজা হওয়ার আগে 2007 থেকে 2009 সাল পর্যন্ত কারাগারে ছিল। সাজা হওয়ার ঘোষণার পর 2018 সালের 12 জুন কুলসুম সেজে কারাভোগ শুরু করে মিনু আক্তার। হাইকোর্ট গত 7 জুন নিরপরাধ মিনুকে মুক্তির নির্দেশ দেন, সেই সঙ্গে প্রকৃত আসামি কুলসুমকে গ্রেফতারের নির্দেশ দেন। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 1,102 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। সেই সাথে গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার 44 টাকা থেকে বাড়িয়ে 48 টাকা 71 পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা বিআরসি। বিশ্ববাজারে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে দাম সমন্বয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 12 এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিআরসি। নতুন এই দাম 1 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে বেসরকারি খাতে 12 কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল 891 টাকা। এখন এটিকে ভ্যাট সহ 102 টাকা বাড়িয়ে 993 টাকা করা হয়েছে। অন্যদিকে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকায় রাখা হচ্ছে। টানা ও ভারী বৃষ্টিতে গত 2 দিনে কক্সবাজারের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে ও প্লাবিত হয়ে মারা গেছেন 14 জন। প্লাবিত হয়েছে ঘরবাড়ি। পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। বর্ষাকাল এলেই দেশের পাহাড়ি এলাকায় বাড়ে পাহাড় ধস আর তাতে প্রাণহানি। পাহাড় ধসে বুধবার রাতে টেকনাফের হিলায় একই পরিবারের 5 জন ও মহেশখালীতে 1 জন নিহত হয়। এর আগে মঙ্গলবার সকালে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 পরিবারের 5 জন ও শরণার্থী শিবিরে ঢলের পানিতে ভেসে গিয়ে 1 শিশুর মৃত্যু হয়। একই দিনে ঘরের দেয়াল ধসে মহেশখালী উপজেলার 1 কিশোরী ও টেকনাফে 1 বৃদ্ধ নিহত হয়। 3টে বাজে দিয়ে আবার দেখি আরে অবস্থা আর গরু সল আর না ওর আর জিনিসপাতি ক্ষতি হয়ে গিয়ে। কক্সবাজারের সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া ও উখিয়া সহ বিভিন্ন জায়গায় পাহাড়ির ঢলে তলিয়ে গেছে প্রায় 70টি গ্রাম। পাহাড়ি এলাকায় বাড়ছে প্রাণহানির আশঙ্কা।
ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছে তাদেরকে দ্রুত সময়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া প্রয়োজন, না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে, আমাদের শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের এই মানুষকে সরিয়ে নেওয়ার যে প্রচেষ্টা সেটি আরও জোরদার করা হবে। বিভিন্ন পাহাড়ের মধ্যে যারা আছে তাদেরকে আমরা যখন আবহাওয়ার যখন আমাদের সংকেত আসে তখন আমরা তাদেরকে সবাইকে আমরা মোটিভেট করে চলে আসেন মসজিদে, আপনারা সকলে চলে আসেন আমাদের এখানে স্কুল মসজিদ মাদ্রাসা দেখবো, স্কুল আছে, আশ্রয় কেন্দ্র আছে, সব আশ্রয় কেন্দ্র নিয়ে আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা আমরা করে যাচ্ছি। প্রাণহানি রোধে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সচেতনতার ওপর জোর দিলেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলের ভুয়াপুরে ঈদুল আজহার পরের দিন পারিবারিকভাবে বিয়ে হয়েছে যমজ ভাইয়ের সাথে যমজ বোনের। অর্থনীতিতে পড়াশোনা শেষ করা দুই ভাইয়ের স্ত্রীরাও অনার্স তৃতীয় বর্ষে পড়ছেন একই বিষয় নিয়ে। কাকতালীয়ভাবে মিলে গেছে তাদের পারিবারিক বংশ উপাধিও। বিয়ের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন যমজ নবদম্পতি। তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড়ও করছেন অনেকে, শুভেচ্ছাও জানাচ্ছেন। টাঙ্গাইল থেকে আতাউর রহমান আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কথায় আছে যার জোর যার সাথে কোনো না কোনোভাবে তাদের মিল হবেই তার সাথে। আর সেরকমই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভুয়াপুরে। একেবারে অপরিচিত দুই পরিবারের এই বন্ধন শুধু এলাকাতেই নয়, সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়া সহ সারা দেশে। এখনও বিয়ের রেশ কাটেনি যমজ নবদম্পতিদের। আগে থেকে চেনা জানা না থাকায় যমজ দুই ভাই স্ত্রীদের চিনতে কিছুটা বিভ্রান্তিতে পড়লেও যমজ দুই বোন কিন্তু খুব সহজেই চিনে নিচ্ছেন নিজ নিজ জীবনসঙ্গীকে। ভুয়াপুরের অলওয়া ইউনিয়নের নয়াপাড়ার বেলাল হোসেনের যমজ দুই মেয়ের সঙ্গে একই উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের যমজ দুই ছেলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় ঈদের পরদিন। বিষয়টি প্রথমে গোপন থাকলেও সোশ্যাল মিডিয়ার কারণে এ খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। আর তাই তো নবদম্পতিদের দেখতে ও তাদের শুভেচ্ছা জানাতে সেখানে ভিড় করছেন স্বজন ও আশপাশের মানুষ। তারা যে যমজ দুইটা বোন পাইছে এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। যমজ ভাই যমজ বোন, ওরা কেমনে বুঝবো? আমার মনে হয় আমি বুঝবো না। খুশি লাগে, খুশি লাগে, আল্লাহ সুখ শান্তি খাইয়ে যায় বসে তৈরি করে। যমজ দুই বোন জানান এই বিয়েতে বেশ আনন্দিত তারা। এরকম যে একসাথে একই জায়গায় বিয়ে হবে এটা আসলে লাকি একটা মনে হইতেছে, নিজের খুব লাকি মনে হইতেছে। দুই বোন একসাথেই থাকতে পারবো। আমাদের স্বপ্ন ছিল আমরা অনেক করব, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। এখন হঠাৎ করে বিয়ে হয়েছে তো এখনও ইচ্ছা যে পড়াশোনা করে ভালো নিজের পায়ে দাঁড়ানোর। আর স্ত্রীদের সাথে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করে পথ চলতে চান যমজ দুই ভাই। যমজ দিকে বিয়ে করেছি তো আলহামদুলিল্লাহ তাআলা আমাদের মিলিয়ে দিছে। তো আমরা এরকম দুই ভাই প্লাস বন্ধু, আমরা বিয়ে তারা ওনারাও এরকম দুই বোন ওনার বান্ধবীর মতো। তো আমরা সারা জীবন এই বন্ধনকে অটুট রাখতে চাই। সন্তুষ্টির মাঝে আনন্দের মাঝেও কিছু আমার দুঃখ আছে, সেটা আমরা দুই ভাই একই সাথে পড়াশোনা করছি, একই থাকছি। তো একসাথে চাকরি হয়েছিল, তো আর ফর্চুনেটলি আমার ছোট ভাইয়ের চাকরিটা চলে গেছে। তবে এত আনন্দের মাঝে দুঃসংবাদ হলো সম্প্রতি চাকরি হারিয়েছেন ছোট ভাই আমিনুল। তার জন্য দোয়া চেয়েছে পুরো পরিবার। পাশাপাশি নবদম্পতিদের জন্য সকলের দোয়াও চাওয়া হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় দেশে আরও 239 জনের মৃত্যু, শনাক্ত 15,271। 25 বছর করা হলো টিকা নেওয়ার বয়স সীমা। ঢাকায় থাকা শ্রমিকদের দিয়ে কারখানা চালু রাখার দাবি, মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে এফবিসিসিআই ও বিজিএমইএ নেতাদের বৈঠক। শিথিল হয়ে আসছে কঠোর বিধিনিষেধ, প্রশাসনের তৎপরতা উপেক্ষা করে রাজধানীতে ফিরছে মানুষ। বড়দের পাশাপাশি ছোটরাও আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে, শনাক্তে উত্তর সিটির 42টি ওয়ার্ডে বিনামূল্যে পরীক্ষা। টি-20 সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলীয় ক্রিকেট দল, জিম্বাবুয়ে থেকে ফিরেই হোটেলে উঠল টাইগাররা। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।